প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমাদের এই ক্লাসে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সৈয়দ মুজতবা আলীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ নব নব সৃষ্টির দ্বিতীয় পাঠ। প্রথম পর্ব আমরা আলোচনা করেছি। আলোচনা করার শেষ পর্যায়ে আমরা দেখেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত সুন্দরভাবে তিনি কিন্তু ফার্সি, আরবি, ইংরেজি ইত্যাদি ইত্যাদি শব্দ তার সাহিত্যে এনেছেন। এমনকি বিদ্যাসাগর মহাশয় যিনি সাধু ভাষায় রচনা করার সময় তৎসমিগন্ধি শব্দ ব্যবহার করলেন, কিন্তু যখন তিনি ছদ্মনামে লিখলেন তখন কিন্তু তার সাহিত্যে আরবি ফার্সি শব্দের দেদার ব্যবহার। এমনকি আমরা সেখানে আলোচনা করেছিলাম নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী তার রচনাতেও প্রচুর পরিমাণে আরবি ফার্সি শব্দের ব্যবহার আছে। এবং শেষে যখন আমরা আলোচনা করছিলাম তখন আমরা আলোচনা করেছিলাম আলালের ঘরে দুলাল কালী প্রসন্ন সিংহের লেখা এবং হুতুম প্যাঁচার নকশা প্যারীচাঁদ মিত্রের লেখা। এই দুটি নকশাধর্মী উপন্যাস, যেটি কালীপ্রসন্ন সিংহের যে গদ্য রীতি তাকে বলা হচ্ছে আলালি রীতি, এবং প্যারীচাঁদ মিত্রের যে গদ্য রীতি চলিত যে ভাবনার রীতি তাকে বলা হচ্ছে হুতুমি ভাষা। এই দুটি ভাষা, আলালি ভাষা এবং হুতুমি ভাষাতে তৎকালীন সময়ের মানুষের মুখের ভাষাকেই সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই নিয়ে আলোচনা করার সঙ্গে সঙ্গে আমরা বলেছিলাম হিন্দিতে যে আজকে বিদেশি শব্দ বর্জনের একটা প্রচণ্ড প্রয়াস চলছে, হিন্দির বঙ্কিমচন্দ্র প্রেমচাঁদ তার রচনার মধ্যে প্রচুর পরিমাণে আরবি ফার্সি শব্দের ব্যবহার আছে। এইখান পর্যন্ত আমরা আলোচনা করার পর আমরা আজকের পর্বে আসব, সেখানে আমরা আলোচনা করব এ স্থলে আরেকটি কথা বলে রাখা ভালো, রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। অর্থাৎ কি ধরনের রচনা হবে তার উপর কিন্তু নির্ভর করবে কি ধরনের ভাষা ব্যবহার করা হবে। স্বাভাবিকভাবে কেউ যদি প্রযুক্তিবিদ্যাগত রচনা লেখেন, স্বাভাবিকভাবে সেখানে কিন্তু ইংরেজি শব্দ আসবেই এবং ইংরেজি ঘেঁষা শব্দগুলো আসে। বিজ্ঞানধর্মী রচনাতে আসবে, চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত রচনাগুলোতে আসবে। আবার যদি ধরা হয় যে প্রাচীন পুঁথি, পৌরাণিক গ্রন্থ, মহাকাব্য ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই সংস্কৃত গন্ধি শব্দের প্রচুর ব্যবহার আসবেই। অর্থাৎ কি ধরনের রচনা লেখা হচ্ছে তার উপর কিন্তু অনেকটা নির্ভর করছে কি কি শব্দ আমরা ব্যবহার করব। আমরা এখানে যদি আলোচনা করি তাহলে দেখব শঙ্কর দর্শন, অর্থাৎ পৌরাণিক ভাবনা, হিন্দু শাস্ত্র ইত্যাদি ইত্যাদি যদি আমরা আলোচনা করি তাহলে সেখানে আমরা দেখব কিন্তু সংস্কৃত ধর্মী শব্দ বেশি ব্যবহার করা হচ্ছে। কেননা বেদ, উপনিষদ ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে অবশ্যই আমরা সংস্কৃত শব্দের বহুল ব্যবহারজনিত কারণে এই সমস্ত গ্রন্থে আমরা কিন্তু প্রচুর পরিমাণে সংস্কৃত ধর্মী শব্দ পাব। শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত বহুল হবেই। প্রক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতুম ঘেঁষা হয়ে যেতে বাধ্য। অর্থাৎ হুতুম প্যাঁচার নকশা প্যারীচাঁদ মিত্র যে স্টাইলে লিখেছেন সেই স্টাইলের ভাষা কিন্তু হওয়াটা স্বাভাবিক। কেননা সেখানে কিন্তু আমরা পাঁচ মিশালি ভাষা, অর্থাৎ রেস্তোরাঁ, রেস্টুরেন্ট, এই কথাটা কিন্তু অ্যাকচুয়ালি ফরাসি শব্দ। তো আরবি ফার্সি শব্দের পাশাপাশি বিদেশি শব্দের এত সুন্দর ব্যবহার সৈয়দ মুজতবা আলী করেছেন। যাই হোক, সেই রেস্তোরাঁর ভাষা সাধারণ আলোচনা করতে গেলে তৎকালীন সময়ের মানুষের মুখের ভাষা মানে হুতুম ঘেঁষা ভাষা, আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি, ফরাসি ইত্যাদি ইত্যাদি ভাষার সংমিশ্রণের একটা ব্যবহার অবশ্যই চলে আসে। বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা এক, তাতে গাম্ভীর্য। যখন সংবাদপত্রের সম্পাদকীয়র কথা লেখা হবে স্বাভাবিকভাবে সেই ভাষার গুরু গাম্ভীর্য থাকবে এবং তার মধ্যে একটা অজস্বী ভাব থাকবে। বাঁকা চোখের ভাষা ভিন্ন,
যখন ব্যঙ্গ করে লেখা হবে সেই ভাষাটা কিন্তু অন্যরকম হবে। তাতে থাকে চটুলতা। চটুল ধর্মী লেখা, সহজ সরস ধর্মী লেখা, তখন অত্যন্ত সহজ সরল ভাষায় লেখা, এবং সেখানে ভাষাটা অনেকটাই কিন্তু সহজ সরল এবং বিভিন্ন দেশি বিদেশি শব্দকে অনায়াসে ব্যবহার করা যায়। বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে আরবি, ফার্সি এবং ইংরেজিই প্রধান। সংস্কৃত শব্দ বিদেশি নয়, এবং পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলো নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এর যে বাংলা শব্দ ভাণ্ডার, সেই শব্দ ভাণ্ডারকে আমাদের জেনে নিতে হবে। তাহলে শব্দ ভাণ্ডার, আমরা মূলত কি শব্দ ভাণ্ডার আলোচনা করব? বাংলা শব্দ ভাণ্ডার। এই বাংলা শব্দ ভাণ্ডার এবং পৃথিবীর যে কোনো ভাষার শব্দ ভাণ্ডার তিনটি জিনিস থাকে। এক মৌলিক শব্দ নিয়ে গঠিত হয়, আগন্তুক শব্দ নিয়ে এবং নবসৃষ্টি শব্দ নিয়ে। মৌলিক শব্দ মানে সেই ভাষা যে ভাষার থেকে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ বাংলা ভাষা যদি ধরা হয় তাহলে বাংলা ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষা ক্রমবিবর্তনের পথ ধরে কিন্তু সৃষ্টি হয়েছে। ফলে প্রাচীন ভারতীয় আর্যের পাশাপাশি যে লেখ্য বৈদিক বা ছান্দস, সেটাকে সংস্কার করে পাণিনি সংস্কৃত করলেন। সেই সংস্কৃত শব্দ প্রচুর পরিমাণে বাংলায় গ্রহণ করা হয়েছে। শুধু বাংলায় নয়, পাশাপাশি আধুনিক ভারতীয় আর্য, সেখানে কি মৈথিলি, অসমিয়া, উড়িয়া, বুন্দেলখণ্ডী, গুজরাটি, মারাঠি, রাজস্থানী সমস্ত ভাষাতেও কিন্তু প্রচুর পরিমাণে সংস্কৃত গন্ধি শব্দ পাওয়া যাবে। সেই শব্দগুলোকে আমরা বলবো মৌলিক শব্দ। মৌলিক শব্দ তিন ধরনের হতে পারে। সরাসরি এলে সংস্কৃত থেকে তাকে আমরা বলছি তৎসম, অর্থাৎ তাহার সমান। অর্ধ তৎসম মানে কিছুটা চেঞ্জ হয়ে গেলে, এবং তদ্ভব কি সংস্কৃত শব্দ কিন্তু ভাষা বিবর্তনের পর্যায়ে সেটা অনেকখানি বিবর্তিত হয়েছে তদ্ভব, কিন্তু তার রুট অর্থাৎ মেন যে জায়গা সেটা কিন্তু অবশ্যই সংস্কৃত। তারপরে কি আসতে পারে শব্দ ভাণ্ডারে? আগন্তুক শব্দ, অর্থাৎ বাইর থেকে নেওয়া শব্দ। বাইর থেকে নেওয়া কি শব্দ? দেশি আগন্তুক শব্দ হতে পারে, দেশি আগন্তুক শব্দ, বিদেশি আগন্তুক শব্দ। দেশি আগন্তুক শব্দ মানে ভারতের যে অন্যান্য ভাষা বংশ আছে, দ্রাবিড়, অস্ট্রিক, ভোটচিনীয়, সেই সমস্ত ভাষা বংশ থেকে যদি আসে শব্দ তাকে বলা হবে দেশি আগন্তুক শব্দ। যদি বিদেশি অর্থাৎ ইংরেজি, ফরাসি এই সমস্ত শব্দগুলো থেকে আসে, ভাষা থেকে আসে, তাহলে আমরা বলবো বিদেশি আগন্তুক। আমরা এখানে আরো একটা জায়গা বলবো, আমাদের যে ভাষা পরিবারের ছক, সেখানে আমরা বলবো যে এই যে ইউরাল পর্বত, ইউরাল পর্বতের পাদদেশে এক প্রকার দুর্ধর্ষ যাযাবর জাতি বাস করত। তারা তাদের পশুপালক যাযাবর সেই জাতিরা পশুর খাদ্যের অভাবে অর্থাৎ খরা ইত্যাদি হলে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত। সেই দুর্ধর্ষ জাতির লোকেরা এই এশিয়া এবং ইউরোপে 5-6 বার তারা ছড়িয়ে পড়েছে, নানান সময়ে নানানভাবে ছড়িয়ে পড়েছে। এই যে ছড়িয়ে পড়া, তাদের দুটো গ্রুপ আমরা করছি, একটা শতম গ্রুপ, একটা কেন্তুম গ্রুপ। আমি গত পর্বে সেটা আলোচনা করেছিলাম। এই যে শতম গ্রুপ, এইটা মূলত ভারত, ইরাক, ইরান এই জায়গাটাই বেশি বিস্তৃতি লাভ করেছিল। অর্থাৎ এই যে জায়গা, এটা হচ্ছে ইরান অঞ্চল, এইটা হচ্ছে ভারত অঞ্চল। এই জায়গাটায় হলো কি ইন্দো ইউরোপীয় ভাষার একটা পার্ট, ইন্দো ইরানীয় ভাষা। সেই ইন্দো ইরানীয় ভাষা থেকে আমরা দেখব ইন্দো আর্য এবং ইরানীয় আর্য। ইরানীয় আর্য থেকে এসেছে প্রাচীন আবেস্তা ভাষা, এবং ভারতীয় আর্য থেকে আমাদের এই বাংলা ভাষা ক্রমবিবর্তনের পর্যায়ে ফলে এসেছে। অর্থাৎ ইরানের যে আবেস্তা ভাষা এবং পরবর্তীকালের যে সমস্ত ভাষাগুলোর সঙ্গে আমাদের একটা রিলেশন আছে, অত্যন্ত ক্লোজ রিলেশন আছে। এবং শুধু তাই না, আমরা যে ইন্দো ইউরোপীয় ভাষার কেন্তুম গ্রুপ দেখলাম, তাহলে এই যে জাতি যারা ছড়িয়ে পড়েছিল পৃথিবীর বিভিন্ন জায়গায়, তাদের একটা আমরা অংশ, সেই অংশের আর একটা পার্ট ছিল কেন্তুম গ্রুপ। সেই কেন্তুম গ্রুপের যে ভাষাগুলো এই জায়গায় গ্রিক অঞ্চল, ইটালি অঞ্চল, স্পেন, ফ্রান্স, পর্তুগাল
এই সমস্ত জায়গায় ইংরেজ, জার্মান, এই সমস্ত জায়গায় তারা ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ আমরা যদি গভীরভাবে দেখি ভাষা তত্ত্বের নিরিখে, তবে যোগ কিন্তু আমাদের আছে কাদের সঙ্গে? এই সমস্ত বিদেশি ভাষার সঙ্গে। কি? গ্রিক, ইটালিয়ান ভাষা বা রোমানি ভাষা, তারপর স্পেন, ফ্রান্স এর ফরাসি ভাষা, জার্মানি ভাষা, ইংল্যান্ডের ইংরেজি ভাষা ইত্যাদি ইত্যাদি ভাষার সঙ্গে। অর্থাৎ এই বিদেশি ভাষাগুলোর সঙ্গেও কিন্তু আমাদের একটা আত্মীয়তার সম্বন্ধ আছে, কেননা তারা কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে এসেছে। অর্থাৎ যদি কারণে হোক, অকারণে হোক বা কাকতালীয়ভাবে হোক, আমরা যে সমস্ত ভাষাগুলো গ্রহণ করেছি বাংলা ভাষায়, সেগুলো কোনো না কোনোভাবে আমাদের আত্মীয়তার সম্পর্ক বেশি আছে। এবং আত্মীয়তা বিহীন ছাড়া যে আমরা শব্দ গ্রহণ করিনি তা নয়, কিন্তু সেক্ষেত্রে অনেকটা কম। এখানে আমরা বলবো যে সংস্কৃত ভাষা কিন্তু আমাদের নিজস্ব ভাষা। পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ, আমি একটু বলে স্পেনের ভাষা স্প্যানিশ, ফরাসি অর্থাৎ ফ্রান্সের ভাষা ফরাসি, পর্তুগালের ভাষা পর্তুগিজ এবং ইংল্যান্ডের ভাষা ইংরেজি এইগুলো আমাদের মধ্যে প্রধান এসেছে। এবং আরবি এবং ফার্সি, এটা নিয়ে পরে আলোচনা হবে। এই যে আরব অঞ্চল, এই যে অঞ্চল আরব অঞ্চল, আর ফার্সি মানে পারস্য, ইরাক, ইরান, এই যে অঞ্চল পারস্য অঞ্চল, পারস্য অঞ্চলে পরবর্তী ক্ষেত্রে ফার্সি ভাষা সৃষ্টি হয়েছিল, সেইটা কিন্তু আমরা একটু পরে আলোচনা করছি। পার্সি বা ফার্সি ভাষা, পর্তুগিজ, ফরাসি এবং স্প্যানিশ শব্দ, এখানে একটা এই পর্তুগিজ, স্প্যানিশ এবং ফরাসি শব্দ তুলনায় আমাদের কম এসেছে। কেন এসেছে কম? আসলে আমরা দেখব আরবি ভাষা, ফার্সি ভাষা, কেন মোগলরা বা তার আগে আমাদের যারা শাসক ছিলেন, তারা সবাই কিন্তু এই সমস্ত অঞ্চলের দুর্ধর্ষ জাতির লোকেরা। তারা পরবর্তী ক্ষেত্রে দিল্লি আক্রমণ করেছে এবং দিল্লি থেকে ইলিয়াস বংশ কিংবা পরবর্তী ক্ষেত্রে মোগল বংশ, তারা কি করেছে? সমগ্র ভারতকে শাসন করার চেষ্টা করেছে। ফলে কি হবে? তাদের শাসনকালে প্রচুর পরিমাণে আরবি, ফার্সি শব্দ এসেছে। এবং শুধু তাই নয়, আরো একটা সময় জ্ঞান বিজ্ঞানে প্রভূত উন্নতি লাভ করেছিল। ফলে তার জ্ঞান বিজ্ঞানের আলোচনা করার ক্ষেত্রে সেই শব্দগুলো কিন্তু আমাদের শব্দ ভাণ্ডারে প্রচুর পরিমাণে আমরা ঠাঁই দিয়েছিলাম। কিন্তু যেহেতু ফরাসিরা ভারতে খুব একটা বেশি ঔপনিবেশিক স্থাপন করতে পারেনি, স্প্যানিশরা পারেনি, পর্তুগিজরা পারেনি, ফলে এই ভাষাগুলোর তুলনায় কম এসেছে। বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন, সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবে। অর্থাৎ বাংলায় যদি আমরা অন্যান্য ভাষার চর্চা করি, স্প্যানিশ ভাষা, চাইনিজ ভাষা, রাশিয়ান ভাষা, ইংরেজি ভাষা, তাহলে ওই ভাষার শব্দ কিন্তু দ্রুততার সঙ্গে বাংলা ভাষায় কিন্তু চলে আসবে। সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে, এখনো অল্প বিস্তর ঢুকছে। আমি কিন্তু আগেই বলেছি যে শুধুমাত্র সংস্কৃত চর্চা নয়, অর্থাৎ সংস্কৃত যেহেতু আমাদের মাতৃস্থানীয়, মাতৃ নয় কিন্তু মাতৃস্থানীয় ভাষা, ফলে সেইখান থেকে সরাসরি অনেক শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে। শুধু না, আরো কি বলতে চাইছেন সৈয়দ মুজতবা আলী? তিনি বলতে চেয়েছেন যে সংস্কৃতের যে একটা গৌরবোজ্জ্বল সাহিত্য এবং তাতে যে বিভিন্ন ধরনের পুরাণ ইত্যাদি ধর্মগ্রন্থ লেখা হয়েছে, মূলত সেইগুলো চর্চা হয়েছে বাংলায় প্রচুর পরিমাণে। এবং বাংলায় সংস্কৃত চর্চাটা অর্থাৎ ইংরেজ আগমনের আগে একটা খুবই আভিজাত্যের ব্যাপার ছিল। ফলে সংস্কৃত চর্চার কারণে প্রচুর পরিমাণে সেই সমস্ত শব্দ বাংলায় এসেছে। যতদিন থাকবে ততদিন আরো ডুববে বলে আশা করি। অর্থাৎ সংস্কৃত চর্চা যত হবে তত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় আসবে। স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না, তার অন্যতম কারণ বাংলাতে এখনো আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন। সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম খাদ্য থেকে বঞ্চিত হব। অর্থাৎ সংস্কৃত চর্চা যদি আমরা উঠিয়ে দিই, আমাদের যে মৌলিক শব্দ ভাণ্ডারের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আরো সমৃদ্ধ হবে না, একটা জায়গায় থেমে যাবে। অর্থাৎ স্কুল কলেজে এই সংস্কৃত শিক্ষার মাধ্যমে
আমরা আরো আরো বেশি করে সংস্কৃত শব্দ চর্চা করছি এবং সেই সংস্কৃত চর্চা করতেও হবে, সেটা আমাদের ভাষার সমৃদ্ধির প্রয়োজনে। ইংরেজির বেলাতেও তাই। বিশেষ করে দর্শন, নন্দন শাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই। একটা মনে রাখতে হবে, জ্ঞান বিজ্ঞানে কিন্তু প্রচন্ড উন্নত হয়েছিল ইউরোপিয়ান মানুষেরা। শিল্প বিপ্লবের পরবর্তী ক্ষেত্রে যুক্তিবাদ চিন্তা ভাবনার ফলে তাদের যে সাহিত্য, তাদের যে দর্শন, তাদের যে বিজ্ঞান, তাদের যে প্রযুক্তিবিদ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। ফলে সেখান থেকে বিভিন্ন ধরনের শব্দ কিন্তু আমাদের নিতে হয়েছে এবং এখন নিতে হবে। যেমন রেলের ইঞ্জিন কি করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলাতে কোনো বই আছে বলে জানি না, তাই সেসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরো কত বেশি সে সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা এখনো আমাদের মনের মধ্যে নেই। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় আসেনি। অর্থাৎ টেকনিক্যাল শব্দগুলো, বিজ্ঞানের শব্দগুলো, প্রযুক্তির শব্দগুলো আমাদের নিতেই হবে। কেননা এই প্রযুক্তি এবং বিজ্ঞানের ক্ষেত্রে বেশিরভাগ জায়গাতে আমরা দেখব আমাদের কাছে কিন্তু বাংলা সেই অর্থে বই নেই, বাংলা পরিভাষা নেই। ফলে ইংরেজিকে আমাদের গ্রহণ করতে হবে। এবং শুধু তাই নয়, আগের একটি কথা আমি বলে রাখি, যেমন দর্শন বিশেষ রূপে জ্ঞান, বিশেষ রূপে দেখাকে দর্শন বলা হয়। অর্থাৎ গভীর তত্ত্বসমূহ দর্শনের মধ্যে থাকে। নন্দন শাস্ত্র শিল্প সাহিত্যের যে গভীর জ্ঞান এবং আলোচনার যে বিষয়টা, সেটা হচ্ছে নন্দন শাস্ত্র। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা অর্থাৎ বিজ্ঞান, এই সমস্ত ক্ষেত্র আলোচনার জন্য আমরা ইংরেজির সাহায্য নিই। ফলে ইংরেজি কিন্তু শিক্ষা আমাদের প্রচণ্ডভাবে প্রয়োজন এবং সেই সমস্ত ইংরেজি শিক্ষার মাধ্যমে ওই সমস্ত শব্দ কিন্তু বাংলা ভাষায় অনায়াসে প্রবেশ করতে থাকবে। এবং এই চর্চা আমরা তখনই বন্ধ করব যখন আমরা একেবারে সমৃদ্ধ হব। যতদিন না সমৃদ্ধ হচ্ছে ততদিন কিন্তু ইংরেজি চর্চা আমাদের চালিয়ে যেতে হবে। তারপরে যদি অংশ আমরা আসি, একমাত্র আরবি ফার্সি শব্দের বেলায় অনায়াসে বলা যেতে পারে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলায় ঢুকবে না। পশ্চিম বাংলাতে আরবি ফার্সি চর্চা যাব করছে। পূর্ব বাংলাতেও এই ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আয়ু দীর্ঘ হবে বলে মনে হয় না। এবং শেষ কথা, আরব ইরানের অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে তার সম্ভাবনা নেই। আরবি এবং ফার্সি এই শব্দগুলো কোথা থেকে এসছে? এই যে অঞ্চলটা আমরা দেখব, এই অঞ্চল আরবি এবং ফার্সি। এই আরবি এবং ফার্সি এই শব্দগুলো বাংলায় আসার মূল কারণ কিন্তু আমি বলেছি। কি বংশ? আমাদের যে মুসলিম শাসকেরা তারা কিন্তু এই সমস্ত অঞ্চল থেকে আগত হয়েছিল। ফলে সেই সমস্ত শব্দগুলো আমাদের শাসন ব্যবস্থায় ছিল এবং শাসন ব্যবস্থায় থাকি রাজকার্য পরিচালনা করার জন্য স্বাভাবিকভাবে ভারতের আধুনিক আর্য ভাষাগুলোতে সেই সমস্ত শব্দ প্রচুর সাবলীলভাবে এসেছে। কিন্তু এখন আসবে না কেন? একেবারে দৃঢ়ভাবে বলছেন মুজতবা আলী। কি বলতে চাইছেন? এখন আর আসবে না। দুটো কারণ আসবে না। প্রথমত, এই সমস্ত জায়গা থেকে শাসকরা আর আসার সম্ভাবনা নেই। এখন কি হচ্ছে? জ্ঞান বিজ্ঞানের কথা। জ্ঞান বিজ্ঞানের যে প্রভূত উন্নতি এই অঞ্চলে এখন সম্ভব নয়। যে কোনো কারণে যুক্তি এবং ভাবনায় সৈয়দ মুজতবা আলী ভবিষ্যৎ দ্রষ্টা ব্যক্তি, তিনি বলেছেন যে ভবিষ্যতে এই সমস্ত অঞ্চলে জ্ঞান বিজ্ঞানের সাফল্য তেমন একটা হবে না। তাহলে কিভাবে হতে পারে? তরুণ সম্প্রদায় যদি সেই সমস্ত ভাষাগুলোকে ব্যবহার করে তাহলে হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিম বাংলাতে এই যে আরবি ফার্সির ব্যবহার একেবারে কমে গেছে, তরুণ সম্প্রদায়ের মধ্যে আগ্রহ নেই। এবং যদি বলে পূর্ব বাংলায়, সেখানেও তরুণ সম্প্রদায়ের মধ্যে কিন্তু এই আরবি ফার্সি শব্দের জন্য যে খুব একটা বেশি ব্যাকুলতা আছে তা নয়। আমরা জানি যে বাংলাদেশ তার মাতৃভাষাকে নিয়ে আন্দোলন করেছে, রক্ত ঝরিয়েছে। পরবর্তীকালে বা সামাজিক পরিস্থিতিতে যে কোনো কারণেই হোক এই বাংলাতে কিন্তু আরবি ফার্সির চর্চাটা একেবারে কমে যাচ্ছে। তাহলে
তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, আরবি ফার্সি ভাষাভাষী মানুষদের শাসন ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। দুই, তরুণ সম্প্রদায়ের মধ্যে এই ভাষা চর্চার যে ঐতিহ্য সেটার প্রতি অনুরাগ নেই। তিন, এই অঞ্চলের মানুষেরা যে জ্ঞান বিজ্ঞানে খুব একটা উন্নত হবে এবং সারা পৃথিবী সহ বাংলাকে সেই পথ দেখাবে তার কিন্তু সম্ভাবনা এখন নেই। কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আরো বহুকাল ধরে চালু থাকবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং দ্বিতীয়ত, কোনো কোনো লেখক নতুন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলায় চণ্ডী থেকে আরম্ভ করে হুতুম পর্যন্ত অচলিত আরবি ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা করছেন। কিছুদিন পূর্বেও এই এক্সপেরিমেন্ট করা অতিশয় কঠিন ছিল, কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয়। তারা এই শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে। অর্থাৎ আমরা যদি দেখি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে তারা এই চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, পদ্মাবতী, এই যে মধ্যযুগের সাহিত্য, সেই সাহিত্যগুলো কিন্তু তাদের পাঠ্যক্রমে রেখেছে। ছাত্রছাত্রীদেরকে বাধ্য হয়ে সেই পাঠ্যক্রম পড়তে হয় এবং পড়তে গেলে সেই চণ্ডীমঙ্গল হোক, ধর্মমঙ্গল হোক, মনসামঙ্গল হোক, কিংবা শাক্ত পদাবলী হোক, বৈষ্ণব পদাবলী হোক, যাই সাহিত্য হোক, বা আরাকান রাজশহর মুসলমান সাহিত্য, সব সাহিত্যে যে সমস্ত ভাষাগুলো ব্যবহার হয়েছে, আরবি ফার্সি সংস্কৃত যাই হোক না কেন, সেই সমস্ত ভাষাগুলো কিন্তু তাদেরকে পড়তে হচ্ছে, বুঝতে হচ্ছে। ফলে ওই শব্দ কিন্তু বেশ কিছুকাল বাংলা শব্দ ভাণ্ডারে জীবন্ত থেকে যাবে এবং বাংলা শব্দ ভাণ্ডারে অবশ্যই সেটা সমৃদ্ধির কারণ হবে। এই পরিস্থিতির সামনে জীবনমৃত এসব শব্দের একটা নতুন খতেন দিলে ভালো হয়। তাহলে কি এই পরিস্থিতির জীবনমৃত অর্থাৎ জীবিত মৃত, মানে এমন জীবিত প্রায় মৃত শব্দের একটা নতুন খতেন হিসাব নিলে ভালো হয়। কি ভারতীয় মক্তব ও মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল, তবু কার্যত দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যে অভিভূত হলেন বেশি। উর্দু সাহিত্যের মূল সুর তাই ফার্সির সঙ্গে বাঁধা, আরবির সঙ্গে নয়। হিন্দি গদ্যের উপর বাইরের যে প্রভাব পড়েছিল সেটা ফার্সি, আরবি নয়। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে। মূলত ধর্মীয় কারণে আরবি ভাষার প্রচুর পঠন পাঠন হয়েছে বাংলায়। কোথায় হয়েছে? মক্তব এবং মাদ্রাসায়। মক্তব হলো মুসলিম শিক্ষার যে শিশুভাগ, সেটিকে বলা হয় মক্তব, এবং মুসলিম শিক্ষার উচ্চতর ভাগটি পড়ানো হয় মাদ্রাসায়। সেখানে ধর্মীয় কারণে প্রচুর পরিমাণে আরবি শব্দের ব্যবহার করা হয়েছে, আরবি পড়ানো হয়েছে। ফলে স্বাভাবিকভাবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে আরবি শব্দের প্রচলন হওয়ার সম্ভাবনাটা বেশি ছিল। কিন্তু কার্যত দেখা গেল যে ভারতীয় আর্যগণ ইরানীয় আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যে বেশি অভিভূত হলেন। এইখানে আমি একটা কথা বলবো। এই কথাটা কি, ইউরাল পর্বতের যে সমস্ত মানুষেরা এসেছিল তারা ইরান এবং ভারত এই অঞ্চলে কিন্তু বসতি স্থাপন করেছিল এবং পরবর্তী ক্ষেত্রে সেটার নাম ছিল ইন্দো ইরানীয়। মনে রাখতে হবে, ইন্দো ইরানীয়। অর্থাৎ ইন্ডিয়া এবং ইরান, ভারত এবং ইরানের সেই ভাষাটা এক ছিল একটা সময়, পরবর্তীকালে ভাগ হয়ে যায়। কিন্তু আমরা কি দেখব, এই যে আরব অঞ্চলের ভাষা অপেক্ষা তারা কিন্তু এই ইরানীয় ভাষা থেকে যে ফার্সি সৃষ্টি, সেটা কিন্তু তার সৌন্দর্যে বেশি অভিভূত হল। অর্থাৎ ভারতীয় আর্যরা ইরানীয় আর্যদের ভাষা ফার্সিকে বেশি পছন্দ করলেন, তার সৌন্দর্যকে বেশি গ্রহণ করলেন। উর্দু সাহিত্যের মূল সুর তাই ফার্সির সঙ্গে বলা। অর্থাৎ উর্দু সাহিত্য কি, এটা উর্দু হচ্ছে মূলত উর্দিধারীদের থেকে এসেছে। উর্দুধারী দিল্লিতে যখন আমাদের
মোগল শাসন ব্যবস্থা ছিল। এই মুসলমান শাসন ব্যবস্থার সময় তাদের সেনাবাহিনীর একটা গোপন কোড ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছিল। সেই ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সেই ভাষা সেটা কি ছিল? হিন্দি, আরবি, ফার্সি ইত্যাদি শব্দের মেলবন্ধনে সেই উর্দিধারীদের ভাষা ছিল উর্দু, এবং পরবর্তী ক্ষেত্রে এই উর্দু ভাষাটা অনেকটাই বিস্তার লাভ করে। সেই বিস্তারে লাভ করলে কি হবে? আরবি শব্দ সেখানে ছিল, হিন্দি শব্দ ছিল, ফার্সি শব্দ ছিল, কিন্তু সেখানে ফার্সি শব্দের সুরটাই বেশি করে নেওয়া হয়েছে। হিন্দি গদ্যের উপর বাইরের যে প্রভাব পড়েছে সেটা হলো ফার্সি, আরবি না। হিন্দি সাহিত্যে কিন্তু ফার্সির প্রচুর ব্যবহার। হয়তো এখানে কোনো কারণে ভারতীয় আর্য এবং ইরানীয় আর্যদের যে আত্মীয়তার সম্বন্ধ, যে ভালো লাগার সম্বন্ধ হয়তো কোথাও থাকতে পারে, কিন্তু সেটা ভাষাতত্ত্বগত দিক নয়, তার যে সৌন্দর্য, ভাষার সৌন্দর্যই কিন্তু মানুষ অভিভূত হয়। একদা ইরানে যেরকম আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি ভাষা জন্মগ্রহণ করেছিল, ভারতবর্ষে সেই সংঘর্ষের ফলে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়েছিল। সেমিটিক একটি ভাষা বংশ, যদি আমরা ধরি সেমেটিক, এই ভাষা বংশের কতগুলো ভাষা ছিল। যেমন প্রথম হিব্রু ভাষা, আমরা আগে দেখেছি প্রাচীন ভাষা আলোচনা করতে গিয়ে হিব্রু ভাষা, এই যে ভূমধ্যসাগর, এটা ভূমধ্যসাগর, এই পাশাপাশি অঞ্চলে, এইরকম একটা অঞ্চলে এই হিব্রু ভাষা প্রচলিত ছিল। আর একটা কি ছিল? আরামিক, আরামিক। আর একটা ছিল কি? ফোনেশিয়ান, ফোনেশিয়ান। আর একটা ছিল আরবিক। তাহলে আরবি ভাষা সৃষ্টি হয়েছে সেমেটিক ভাষা থেকে, যেটা আমাদের সৈয়দ মুজতবা আলী বলছেন সেমিতি ভাষা থেকে। এই যে সেমেটিক বা সেমিতি ভাষা থেকে আরবি ভাষা সৃষ্টি হয়েছিল। এই আরবি ভাষা কিন্তু আমরা 600 খ্রিস্টাব্দে তার লিখিত নিদর্শন পাই। এই অঞ্চলে আরবি ভাষার ব্যাপক প্রসার ঘটে। 600 খ্রিস্টাব্দে তার লিখিত নিদর্শন পাওয়া যায়। লিখিত নিদর্শন যদি 600 খ্রিস্টাব্দে পাওয়া যায়, সেই ভাষাটা অবশ্যই তার আগে সৃষ্টি হয়েছিল এবং ওই অঞ্চলের মানুষদের মধ্যে সেটি ব্যবহৃত হতো। আর আরামিক, এই প্যালেস্তাইন অঞ্চল, সেখানে এই যে প্যালেস্তাইন অঞ্চল, সেখানে কিন্তু আরামিক ভাষাটা প্রচলিত ছিল। তাহলে কি বলবো আমরা এখানে এসে? আর্য ইরানি ভাষা এবং সেমিতি আরবি ভাষা। আর্য ইরানি, তাহলে এইখানে কি? আর্য ইরানি ভাষা। তাহলে আর্যদের পরবর্তী ক্ষেত্রে ইন্দো ইউরোপীয় আর্য থেকে পরবর্তী ক্ষেত্রে ইরানীয় আর্য যেটা সৃষ্টি হয়েছিল সেটা আর্য ইরানীয় ভাষা। আর সেমিটিক গোষ্ঠীর ভাষা ছিল আরবি ভাষা। এই আরবি এবং ইরানীয় আর্য এর সংঘর্ষ, এই সংঘর্ষের ফলে কিনা সৃষ্টি হয়েছে নবীন ফার্সি, অর্থাৎ নতুন ফার্সি ভাষা, নবীন ফার্সি। এই জায়গাটা কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে। নেক্সট, ভারতবর্ষে এইরকম সংঘর্ষের ফলে, অর্থাৎ আমাদের যে পাশাপাশি ভাষা অঞ্চল সেই সমূহের ফলে সিন্ধি, উর্দু, কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়। কিন্তু আরবির এই সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে কিংবা অন্য কোনো কারণেই হোক, ভারতবর্ষীয় এই 3 ভাষা ফার্সির মতো নব সৃষ্টি দিয়ে ঐতিহ্যশালী সাহিত্য রচনা করতে পারল না। অর্থাৎ সিন্ধি, উর্দু, কাশ্মীরি ভাষাতে যে উন্নত ধরনের সাহিত্য যেটা ফার্সি ভাষায় সম্ভব হয়েছে, সেটা কিন্তু ভারতীয়রা করতে পারল না। উর্দুতে কবি ইকবালই এই তত্ত্ব সম্যক হৃদয়ঙ্গম করতে পেরেছেন। উর্দুর অত্যন্ত বিখ্যাত কবি ইকবাল, খুবই বিখ্যাত কবি, তিনি হৃদয়ঙ্গম করেছিলেন এবং নতুন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ করে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিল। অর্থাৎ উর্দু ভাষায় তিনি যে সাহিত্য রচনা করেছিলেন সেখানে ফার্সির অনুকরণ করে উর্দু সাহিত্যকে আরো একটু উন্নততর করতে চেয়েছিল সম্মান এবং ঐতিহ্যের দিক থেকে, সেখানে তিনি কিন্তু কিছুটা সক্ষম হয়েছেন। সেটা কিন্তু কবি ইকবালের জন্য। এইবার আমরা একটু আসবো অন্য ধরনের কথা। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে।
পদাবলী কীর্তন। পদাবলী কীর্তন কি? পদাবলী আমাদের মূলত দুটো পদাবলী পাই, বৈষ্ণব এবং শাক্ত পদাবলী। শাক্ত পদাবলী, এই শাক্ত পদাবলী কোথায় গড়ে উঠেছিল? এই বাংলাদেশে। এই পদাবলীর যে মধুর রস, শাক্ত পদাবলীর যে ঐশ্বর্য, এইটা কিন্তু বাংলা সাহিত্যকে অনেকটা সমৃদ্ধ করেছিল, বিশেষ করে বৈষ্ণব পদাবলী সাহিত্য। এই সাহিত্যের প্রাণ ও দেহ উভয়ই খাঁটি বাঙালি। শুধু যে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানুরূপ ধারণ করেছে তাই নয়, শ্রীমতী রাধাও যে একেবারে খাঁটি বাঙালি মেয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গুরুত্বপূর্ণ কথা, পদাবলী সাহিত্যের ক্ষেত্রে কিন্তু তিনি শাক্ত পদাবলীকে এড়িয়ে গেলেন। তাহলে কি কি গুরুত্বপূর্ণভাবে দেখলেন? বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী কি? বিষ্ণু থেকে এসেছে, অর্থাৎ বিষ্ণুর যারা উপাসক তারা শ্রীকৃষ্ণ বা বিষ্ণুকে তাদের উৎসর্গ করে যে সমস্ত সঙ্গীত রচনা করেছিলেন সেটাকে বৈষ্ণব পদাবলী আমরা বলছি। সেই বৈষ্ণব পদাবলীতে কি হলো, যে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব যিনি মহাভারত রচনা করেছিলেন, সেখানে যে কৃষ্ণ তিনি সৃষ্টি করেছিলেন একটা ঐশ্বর্য গুণ, অজস্রী গুণ, তার বিশাল ক্ষমতা, সেইটাকে কিন্তু এখানে আমরা দেখলাম বেশ পরিবর্তিত হতে। কি? সেই কৃষ্ণ কিন্তু এখানে মধুর রূপে দেখা গেল, এটা যেন বাংলার আপন এক সত্তা, সে আমাদের কানু। সেখানে পরমাত্মা, পরম প্রেমময় ঈশ্বর রূপে কৃষ্ণ নয়, বরং বাঙালি একটা গোপ বালক, রাখাল বালক হিসাবেই কিন্তু সে কৃষ্ণ। আর রাধিকা, সে কিন্তু আরাধিকা নয়, সে জীবাত্মা হয়ে পরমাত্মার দিকে যাত্রা এবং পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার যে আধ্যাত্মিক সুর নয়, সে এক সুন্দরী বাঙালি নারী। তার প্রেম সত্তা দিয়ে রাখাল গোপ বালক কৃষ্ণের মন জয় করতে চেয়েছে। অর্থাৎ এই যে জায়গা, এটা শ্রীমতী রাধা এবং শ্রীকৃষ্ণ যেন একেবারে খাঁটি বাঙালি চরিত্র হয়ে উঠেছে। যেমন কি ভাটিয়ালির নায়িকা, অর্থাৎ আমাদের এক প্রকার লোকগীতি আছে ভাটিয়ালি, বাউলের ভক্ত। বাউল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে তারা মনে করেন আমাদের যে দেহের মধ্যেই কিন্তু পরম প্রেমময় ঈশ্বর আছেন, তাকে তারা বলেন মনের মানুষ। সেই মনের মানুষের উদ্দেশ্যে বাউলরা বাতুল বা ব্যাকুল হয়ে তাদের সঙ্গীত রচনা করেন। সেই সঙ্গীতে যে ভক্ত, সে যা তার পরম প্রেমময় পুরুষকে যে আন্তরিক কামনায় আকাঙ্ক্ষা করেন, কিংবা মুর্শিদিয়ার আশিক, মুর্শিদিয়া এক প্রকার ধর্মীয় সম্প্রদায়, তাদের যে আশিক অর্থাৎ প্রেমিক, এই যে সব জায়গায় ভাটিয়ালির নায়িকা কিংবা বাউলের ভক্ত কিংবা মুর্শিদিয়ার আশিক, পদাবলীর শ্রীরাধা, অর্থাৎ সবাই কিন্তু পরম প্রেমময় ঈশ্বরকেই আরাধনা করেছেন। কিন্তু সেই আরাধনার জায়গাটা এত মধুর, এত প্রেম সত্তায়, এত সাবলীল, সহজ সরল, বাঙালির অন্তর থেকে যেন উৎসারিত হয়েছে। এই চরিত্রগুলোকে একেবারে খাঁটি বাঙালি রূপেই প্রকাশ করা হয়েছে। আরেকটি জায়গায় তিনি আসছেন, বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, অর্থাৎ বাঙালিরা বিদ্রোহ করতে জানে। তার অর্থ এই যে কি রাজনীতি, কি ধর্ম, কি সাহিত্য, যে যখন যেখানে সে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে তখন সেটাকে গ্রহণ করতে চেয়েছে, এবং তখন কেউ গতানুগতিক পন্থা বা প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে সে প্রচেষ্টায় বাধা দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। অর্থাৎ বাঙালিরা কিন্তু গতানুগতিক যে ভাবনাকে একেবারে মেনে নিয়েছে তা নয়, অর্থাৎ তার চিন্তন, তার মননে নতুন নতুন ভাবনা করতে চেয়েছে, এবং সেক্ষেত্রে সে হয়তো যে গতানুগতিক পথ সেটাকে পরিহার করেছে, নিজস্ব চিন্তা চেতনায় নতুন রূপে গ্রহণ করেছে। অর্থাৎ নতুন রূপে গ্রহণ করার সঙ্গে সঙ্গে সনাতন যে ঐতিহ্য তার সঙ্গে বিরোধ বেঁধেছে। বিরোধ বাঁধলেও কি হবে, সেই বাঙালিরা লড়াই করেছে। বাঙালিরা তার ঐতিহ্যকে বাদ দিয়ে নিজের আন্তরিক আকাঙ্ক্ষায়,
আন্তরিক ভালোবাসায় নতুন করে নতুন বোধ নতুন চিন্তায় তাদেরকে গড়ে তুলেছেন। তার চেয়েও বড় কথা, যখন সে বিদ্রোহ উচ্ছৃঙ্খলতায় পরিণত হয়েছে তখন তার বিরুদ্ধেও আবার বিদ্রোহ হয়েছে। অর্থাৎ সেই সনাতনী প্রথাকে বাদ দিয়ে এটা নতুন ভালোবাসায় নতুন আন্তরিক আকাঙ্ক্ষায় সৃষ্টি করা, কিন্তু সেটা যদি উচ্ছৃঙ্খল হয় সেটাকেও কিন্তু বাঙালি মেনে নেয়নি, বরং বিপ্লব এবং প্রতি বিপ্লব হয়েছে। অর্থাৎ বিপ্লব বলতে সনাতন প্রথা থেকে সরে আসা, আকাঙ্ক্ষায় প্রেমে প্রকাশিত এক চরিত্র, সেটা উচ্ছৃঙ্খলতা হলে আবার তার বিরুদ্ধে আন্দোলন। বিপ্লব প্রতি বিপ্লবের মধ্য দিয়ে বাঙালি সত্তার একটা সজীবতা বারবার প্রকাশ পায়। শেষ স্তবকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, এই বিদ্রোহ বাঙালি হিন্দুর মধ্যেই সীমাবদ্ধ নয়, বাঙালি মুসলমানও এ কর্মে তৎপর। ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। ধর্ম এবং জাতি, এটা কথা মনে রাখতে হবে। জাতি কি? আমাদের এই যে জাতি, এই অঞ্চল, বাংলার এই অঞ্চল, আমাদের জাতি হলো বাঙালি জাতি। ধর্মটা কি? ধর্ম কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, নানান ধর্মের হতে পারে। আসলে এই যে মানুষেরা দীর্ঘকাল ধরে বঙ্গদেশে বাস করেছিল, তাদের যে নানান মিশ্রণে অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনীয় এবং আর্যদের মিশ্রণে এই বাঙালি জাতির সৃষ্টি, দীর্ঘদিন ধরে এই জলবায়ু, এই চিন্তাধারা, এই সমাজ ব্যবস্থায় তারা বর্ধিত হয়েছে এবং যুগের পর যুগ ধরে সেই ঐতিহ্যকে তারা বহন করে নিয়ে গেছে। পরবর্তী ক্ষেত্রে কি হয়েছে, যখন ইসলাম আক্রমণ হয়েছে, অর্থাৎ মুসলিম আক্রমণ হয়েছে, তখন কি হয়েছে, অনেককে হয়তো জোর করে তাদেরকে মুসলিম ধর্মে পরিবর্তিত করা হয়েছে, কেউ বা ইচ্ছে করে মুসলিম ধর্মে রূপান্তরিত হয়েছে। যাই হোক না কেন, তার যে বাঙালি জাতিসত্তা, সেই বাঙালি জাতিসত্তার যে বৈশিষ্ট্য, সেটা জিনগত বৈশিষ্ট্য হোক বা সমাজগত বৈশিষ্ট্য হোক, সেটা কিন্তু পরিবর্তিত হয়নি। পরবর্তীকালে যখন ইংরেজরা আসে, তাদের সঙ্গে পাদ্রীরা এসেছে, কিছু কিছু মানুষ আবার খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ এই যে জায়গাগুলো, তারা বিভিন্ন ধর্মে ভাগ হয়ে গেছে, কিন্তু অন্তরের থেকে যে ঐতিহ্যবোধ, সেই ঐতিহ্যবোধকে কিন্তু তারা কখনো পরিবর্তন করেনি। অর্থাৎ ধর্ম বদলালে জাতির যে মূল ঐতিহ্য, জাতিগত ঐতিহ্য, সেখানে পরিবর্তিত হয় না। তাই হিন্দু সমাজে যেভাবে প্রতিবাদ সংগঠিত হয়েছে, সেই রকম ভাবনা চিন্তা মুসলিম সম্প্রদায়ের মধ্যেও হয়েছে। অত্যন্ত সুন্দর একটি প্রবন্ধ, অত্যন্ত গূঢ় ভাবনা নিয়ে একটি প্রবন্ধ। আশা করি ছাত্রছাত্রীরা মন দিয়ে এই বিষয়টি বোঝার চেষ্টা করেছে এবং এই বিষয়টা শুধুমাত্র নবম শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয়, এই নবম শ্রেণীর বাইরেও আমাদের সমগ্র জীবন চর্চায় এই যে বোধ, নব নব সৃষ্টির প্রবন্ধের এই বোধটা কিন্তু আমাদের রাখতে হবে। আশা করি তোমরা সবাই ভালো আছো, পড়াশোনার মধ্যে আছো। আমাদের ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সুস্থ থাকো এবং পড়ার মধ্যে থাকো।